হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসের আমাদের টপিক কেকি এন দারওয়ালার লেখা ছোট্ট সুন্দর কবিতা স্ক্র্যাচিং দ্য টাইগার্স ব্যাক, যেটি সিবিএসসি বোর্ডে ক্লাস 7-এর সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। কবিতাটির লাইন বাই লাইন মিনিং, অ্যানালিসিস, এক্সপ্লেনেশন তো জানবই, তার সাথে কবি সম্পর্কে অর্থাৎ কেকি এন দারওয়ালা সম্পর্কে আমরা অতি সংক্ষেপে কয়েকটি কথা জানবো এবং কবিতাটির থিমটাও একটু অল্প করে ব্রিফলি বুঝে নেবো, যাতে কবিতাটি বুঝতে এবং এনজয় করতে আমাদের সুবিধা হয়। তবে প্রথমেই আমাদের মেইন ডিসকাশন শুরু করবার আগে আমরা একটু কেকি এন দারওয়ালা সম্পর্কে জেনে নিই। So let's learn a few facts about our author. Keki N Daruwalla is an acclaimed Indian poet, novelist and short story writer. অর্থাৎ কেকি এন দারুওয়ালা হলেন একজন অত্যন্ত প্রশংসিত ভারতীয় কবি, ঔপন্যাসিক এবং একজন ছোট গল্প লেখক। He was born in Lahore, now in Pakistan, in 1937. অর্থাৎ 1937 সালে লাহোরে, যে লাহোর এখন বর্তমানে পাকিস্তানে, তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড মাইগ্রেটেড টু ইন্ডিয়া আফটার দ্য পার্টিশন, এবং পার্টিশনের পরে তিনি লাহোর থেকে ইন্ডিয়াতে চলে আসেন। He is a recipient of several prestigious awards like Sahitya Academy Award, the Commonwealth Poetry Prize and above all the Padma Shri. অর্থাৎ তিনি তার সারা জীবনের পোয়েটিক ক্যারিয়ারে অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন, প্রাইজ জিতেছেন। তাদের মধ্যে অন্যতম হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, কমনওয়েলথ পোয়েট্রি প্রাইজ এবং সবথেকে বড় কথা দি পদ্মশ্রী। এবার তাহলে কবিতাটির থিম সম্পর্কে আমরা একটা ব্রিফ আইডিয়া নিয়ে নিই। দেখো, কবিতাটির থিম বা বিষয়বস্তু কিন্তু খুব সিম্পল এবং এই কবিতাটি কিন্তু আমাদের মতন রিডার্সের কাছে একটা মেসেজ কনভে করে। সেই মেসেজটা কি না, সেই মেসেজটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেমন বা প্রত্যেকটি মানুষের চরিত্রের মধ্যে যেমন ভালো এবং খারাপ, গুড অ্যান্ড এভিল, দুটো অ্যাসপেক্ট রয়েছে, দুটো সাইড রয়েছে। সিমিলারলি এই পৃথিবীতে ঈশ্বরের দ্বারা সৃষ্ট প্রত্যেকটি প্রাণীর মধ্যেও কিন্তু সেই দুটো অ্যাসপেক্ট কিন্তু রয়েছে। দে ক্যান অলসো বি বোথ গুড অ্যান্ড এভিল। কিন্তু whenever we think about tigers, আমরা কিন্তু সবসময় আমাদের মনে যে চিত্রটা ফুটে ওঠে কি না, টাইগার হচ্ছে বা বাঘ হচ্ছে একটি ভীষণভাবে ফেরোশাস অ্যানিমাল, যে কিনা সবসময় অ্যাটাক করে, যে সবসময় শিকার করে, একটা খুব হিংস্র প্রাণী। কিন্তু কিছু কিছু সময় আমরা ভুলে যাই যে এই বাঘটিও কিন্তু অত্যন্ত কুল কাম ওয়েতে বিহেভ করতে পারে। এই বাঘটিও কিন্তু ভীষণ ইনোসেন্ট, ভীষণ কিউট একটি অ্যানিমাল হিসেবেও কিন্তু আমাদের কাছে নিজেকে পোর্ট্রে করতে পারে। ঠিক যেমনভাবে একটা মানুষের দুটো সাইড রয়েছে, ভালো এবং খারাপ, একটি বাঘেরও কিন্তু দুটো সাইড রয়েছে। এবং একটি মানুষকে বা পৃথিবীতে যাবতীয় প্রাণের সৃষ্টি তো ঈশ্বর করেছেন, অলমাইটি করেছেন। তাহলে মানুষকে সৃষ্টি কে করেছেন? না, ঈশ্বর। ঠিক সেরকমভাবে ঈশ্বর কিন্তু এই বাঘকেও বা এই টাইগারকেও সৃষ্টি করেছেন। তো সেই হিসেবে দেখতে গেলে একটা ফিয়ার্স ফেরোশাস অ্যানিমাল লাইক টাইগার ক্যান বি অলসো লাইক আস। আস বলতে আমি কিন্তু এন্টায়ার ম্যানকাইন্ডের কথা বলছি। একটা মানুষের মতন একটা হিংস্র প্রাণীরও কিন্তু দুটো সাইড আছে এবং আমাদের সবসময় সেই প্রাণীটির দুটো সাইডকে নিয়েই ভাবতে হবে, তাকে কনসিডার করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই পৃথিবীতে কোনো অ্যানিমালকেই প্রপারলি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, টাইগারকে তো নয়। তো এই সিম্পল থিমটা, এই সিম্পল মেসেজটাই কিন্তু এই কবিতাটি আমাদের কাছে কনভে করে এবং কবি কেকি এন দারুওয়ালা এই মেসেজটা আমাদের কাছে কনভে করে খুব গুরুত্বপূর্ণ ওই কথাটিই বলতে চেয়েছেন যে প্রত্যেকটা লিভিং এন্টিটির মধ্যে কিন্তু দুটো অ্যাসপেক্ট রয়েছে, তার ক্যারেক্টারের দুটো সাইড রয়েছে, গুড অ্যান্ড ইভিল। তাই আমাদের কাউকেই ভীষণভাবে ডেসপাইজ করা উচিত নয়, তাকে কাউকে পুরোপুরি খারাপ ভাবাটা উচিত নয়। কারণ কেউই কিন্তু যেমন পুরোপুরি ভালো হতে পারেন না, ঠিক তেমনভাবে পুরোপুরি খারাপও হতে পারেন না। প্রত্যেকটা এন্টিটি, প্রত্যেকটা সত্তার মধ্যে কিন্তু ভালো যেমন রয়েছে, খারাপও রয়েছে। ঠিক সেরকমভাবে যাকে আমরা পুরোপুরি খারাপ মনে করছি, আমাদের কখনোই এটা ভুললে চলবে না যে সেই প্রাণীটিও কিন্তু পুরোপুরি খারাপ হতে পারে না, তার মধ্যেও কিন্তু কিছু খুব পজিটিভ কোয়ালিটিস রয়েছে। উই শুড অলওয়েজ কনসিডার দোজ পজিটিভ কোয়ালিটিস। সবসময় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই নিয়েই হচ্ছে আমাদের কবিতাটির থিম। তাহলে এইবার আমরা কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং অ্যানালিসিসটা জেনে নেব। লেটস বিগিন দেন। Regrettably, the tiger is known for fierce attack, but there are days when the tiger says, "Come here and scratch my back." কবি প্রথমেই বলছেন যে ইটস আ ম্যাটার অফ রিগ্রেট, যে যখনই আমরা বাঘের কথা ভাবি, আমরা অলওয়েজ বাঘের সেই ফিয়ার্স অ্যাটাক, তার সেই ফেরোসাস নেচারের কথা ভাবি। উই অলওয়েজ থিঙ্ক অফ আ টাইগার অ্যাজ আ ভেরি ড্রেডফুল ক্রিচার। কিন্তু এমন কিছু দিন বা এমন কিছু সময়ও আসে যখন সেই ড্রেডফুল, ফ্রাইটনিং, টেরেবল ক্রিচার কিন্তু আমাদেরকে বলে,
এসো আমার কাছে অ্যান্ড স্ক্র্যাচ মাই ব্যাক, এবং আমার পিঠটা একটু স্ক্র্যাচ করে দাও, অর্থাৎ চুলকে দাও। অর্থাৎ একটা বাঘের যেমন ফেরোশাস নেচারটাকে নিয়ে আমরা অলওয়েজ কনসার্ন থাকি, বাট আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভুলে যাই যে এই ফেরোশাস ক্রিচারের কিন্তু আরেকটা সাইডও থাকতে পারে তার ক্যারেক্টারের। সেই সাইডটা কিন্তু অনেক ইনোসেন্ট, অনেক কিউট এবং খুব কাম একটা পোর্ট্রেট বা একটা ছবি কিন্তু আমরা বাঘের পেলেও পেতে পারি। তো সেই কাম যখন বাঘ থাকে, যখন বাঘ কিন্তু তার সেই ইউজুয়াল ফেরোশাস সেলফে থাকে না, তখন সেই বাঘটা কিন্তু খুব মিষ্টি করে তোমাকে আমাকে ইনভাইট করে বলতে পারে যে এসো একটু আমার কাছে, পিঠটা একটু চুলকে দাও তো। হিজ মুডস ভ্যারি উইথ মিলস, অর্থাৎ ঠিক যেমনভাবে আমাদের অর্থাৎ মানুষদের মুড বা মন কিন্তু বিভিন্ন সময় ভ্যারি করে, ঠিক একই রকমভাবে এই প্রকৃতির বিভিন্ন জীবজন্তু বা যে কোনো অ্যানিমালের কিন্তু মুডও ভ্যারি করে, এবং বাঘের ক্ষেত্রে তার মুডটা ভ্যারি করে তার মিল অর্থাৎ তার খাবারের সাথে সাথে। At times, the tiger is not charged with electricity. কবি বলছেন যে মাঝে মধ্যেই বাঘটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ, ফুল অফ এনার্জি থাকে না। এখানে চার্জড উইথ ইলেকট্রিসিটি, এই যে সেন্টেন্সটি বা এই যে ফ্রেজটি বেসিক্যালি এটি কিন্তু আমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া কনভে করে যে কিছু কিছু সময় যখন বাঘের খিদে থাকে না, অর্থাৎ যখন বাঘের পেট ভর্তি থাকে, তখন সেই বাঘটা কিন্তু ভীষণভাবে লেজি ফিল করে, ভীষণভাবে অলস ফিল করে, এবং তখন কিন্তু তার অতটা এনার্জি থাকে না। এখানে ইলেকট্রিসিটি বলতে কিন্তু এনার্জিকে বোঝানো হয়েছে। এবং কবি কন্টিনিউ করছেন এই বলে যে হিজ ব্লাড ইজন্ট দ্যাট হট, সেই সময় তার সেই রক্ত কিন্তু ততটা গরম থাকে না। যখন বাঘের রক্ত গরম হয়ে যায়, যখন বাঘের প্রচণ্ড খিদে পায়, তখনই কিন্তু বাঘ ভীষণভাবেই ফেরোশাস হয়ে ওঠে। অ্যাট দ্যাট মোমেন্ট হি ইজ এক্সট্রিমলি প্রোন টু অ্যাটাক। কিন্তু যখন বাঘের পেট ভর্তি থাকে, যখন তার খিদে থাকে না, তখন সেই বাঘ কিন্তু থাকে অনেক শান্ত। হি ফিলস সো লেজি দ্যাট হি লেজেস, সেই সময় যখন পেট ভর্তি থাকে তখন বাঘটি এতটাই অলস বোধ করে যে সে অলসভাবে সময় কাটায়। দেখো এখানে লেজি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আইডলনেস বা অলসতাকে বোঝায়, এবং সেই ওয়ার্ডটিরই ভার্ব ফর্ম লেজেস, এখানে ক্রিয়াপদ হিসেবে এই শব্দটিকে কিন্তু পুনরায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা শব্দের ফর্ম চেঞ্জ করা হয়েছে, পার্টস অফ স্পিচের চেঞ্জ করা হয়েছে। স্টেজ পুট ডাজন্ট গো প্লেসেস, এবং সেই সময় যখন অর্থাৎ বাঘ ভীষণভাবে লেজি ফিল করে, তখন সে চুপচাপ এক জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় বা চারিদিকে জঙ্গলে ঘুরেও বেড়ায় না। His stripes don't blaze, his skin doesn't glow, ঠিক সেই সময় বাঘের শরীরের সেই কালো ডোরাকাটা স্ট্রাইপগুলো বা দাগগুলো খুব একটা উজ্জ্বল বা প্রজ্বলিত হয়ে ওঠে না কিন্তু, এবং তার শরীরের সেই চামড়া, সেই ইয়েলো গোল্ডেন কালারের যে স্কিন, সেই স্কিনটাও তখন কিন্তু ততটা গ্লো করে না। He feels so lazy that time, and the afternoon and the winter sun turn slow. সেই সময় বাঘ এতটাই ক্লান্ত, এতটাই অলস বোধ করে যে সময় যতটা ধীর গতিতে যাওয়ার কথা, সেই সময় যেন বাঘের কাছে সময় আরও অনেক ধীর গতিতে এগোয়। এখানে অ্যান্ড দ্য আফটারনুন অ্যান্ড দ্য উইন্টার সান টার্ন স্লো, এই অংশটির দ্বারা কিন্তু সময়ের মুভমেন্টটাকে বা সময়ের অগ্রসর হওয়ার স্পিডটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সময় তখন বাঘের ক্ষেত্রে কিন্তু ভীষণ আস্তে আস্তে যায়, খুব ধীরে ধীরে সময় তখন কাটে বাঘের জীবনে। দ্যাট অটম ইভিনিং, when for a moment brief, light through the leaves is itself black and gold, black shadow and gold leaf, that evening as the sun sings, you will not think of him with fear, and even if you do, the tiger will be on the far bank, not here. কবি বলছেন সেই অটমের সন্ধ্যায়, সেই শরতের সন্ধ্যায়, যখন অল্প সময়ের জন্য ফর আ মোমেন্ট ব্রিফ, মানে অস্তগামী সূর্যের আলো জঙ্গলের পাতার মধ্যে দিয়ে আসে, যে আলোটা নিজেই কালো এবং সোনালি রঙের, অর্থাৎ এখানে কালো এবং সোনালি রঙের আলো বলবার জন্য একটা খুব সুন্দর ইমেজারি কিন্তু ক্রিয়েটেড হচ্ছে। ইম্যাজিন যে জঙ্গলের পাতার ফাঁক দিয়ে সূর্যের অস্তগামী সেটিং সানের সূর্যের সেই গোল্ডেন রেজ, গোল্ডেন লাইট
কিন্তু যখন পাস করে তখন সেই আলোটা যখন পাতাগুলির ওপরে পড়ে সেই পাতাগুলিকে তখন লাগে কিন্তু গোল্ডেন কালারের, তাই বলা হচ্ছে গোল্ড লিফ। এবং সেই পাতা বা গাছগাছালির ফাঁকে জঙ্গলের মাটিতে যখন ছায়াটা পড়ে সেই ছায়া বা শ্যাডোটা কিন্তু হয় কালো রঙের, তাই বলা হচ্ছে ব্ল্যাক শ্যাডো অ্যান্ড গোল্ড লিফ। এক্ষেত্রে কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড গোল্ডের আরেকটা সিগনিফিকেন্স রয়েছে, কারণ এই সেটিং সানের আলোটা যখন বাঘের গায়ে এসে পড়ছে তখন সেই আলোটার খানিকটা অংশ লাগছে গোল্ডেন কালারের এবং খানিকটা লাগছে কালো রঙের, অর্থাৎ কালো স্ট্রাইপ বাঘের গায়ের কালো ডোরা কাটার জন্য কালো রঙের আলো এবং বাঘের গায়ের সেই সোনালি গোল্ডেন কালারের স্কিনের জন্য গোল্ড কালার্ড লাইটকে এখানে সিগনিফাই করা যাচ্ছে। এবং সেই সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু তুমি বাঘের ব্যাপারে খুব একটা ভয়ে ভয়ে চিন্তা করবে না। ইউ উইল নট থিঙ্ক অফ হিম উইথ ফিয়ার। বাঘের বিষয়ে চিন্তা করতে তখন তোমার ভয় লাগবে না। অ্যান্ড ইভেন ইফ ইউ ডু, এবং যদিও বা তখন তোমার বাঘের বিষয়ে ভাবতে ভয় করে, দ্য টাইগার উইল বি অন দ্য ফার ব্যাঙ্ক নট হিয়ার। বাঘ কিন্তু তখন তোমার কাছাকাছি থাকবে না, সে থাকবে অনেক অনেক দূরে। এখানে তো গোল্ড এবং ব্ল্যাকের প্রথম একটা রেফারেন্স আমরা পেলাম আলোর সিগনিফিকেন্স হিসেবে বা আলোর রেফারেন্সে। এখানে কিন্তু কবিতাটির ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড গোল্ড সিম্বলাইজেস দ্য টু সাইডস অফ আ ক্যারেক্টার। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা এন্টিটি বা প্রত্যেকটি সত্তা, সেটা মানুষই হোক বা একটি প্রাণীই হোক বা অ্যানিমালই হোক, প্রত্যেকের সত্তা বা প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে কিন্তু দুটো সাইড আছে। একটা হচ্ছে গুড সাইড অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য ইভিল সাইড। এখানে কিন্তু গোল্ড বলতে আমরা সেই গুড সাইডটাকে বুঝবো এবং ব্ল্যাক কালার সিগনিফাইজ দ্য ইভিল সাইড অফ আ ক্যারেক্টার। সেটা মানুষেরও হতে পারে, সেটা একটা প্রাণীরও হতে পারে, যার ডাইরেক্ট রেফারেন্স কিন্তু আমরা কবিতাটির লাস্ট সেকশনে গিয়ে অলরেডি পেয়েই যাব। চলো তাহলে দেখে নেওয়া যাক কবিতাটির লাস্ট সেকশনটি। দ্যাট নাইট ই উইল নট ড্রিম অফ টাইগার্স as a print of black daggers and gold daggers. সেই রাত্রে কিন্তু তুমি বাঘের স্বপ্ন দেখবে না যে কালো এবং সোনালি ছোড়ার রূপ নিয়ে বা ছাপ নিয়ে। অর্থাৎ এখানে ব্ল্যাক ড্যাগার্স অ্যান্ড গোল্ড ড্যাগার্স কিন্তু বাঘের গায়ের সেই কালো এবং স্বর্ণালী বা গোল্ডেন কালারের সেই স্ট্রাইপগুলোকে মিন করছে, যে স্ট্রাইপগুলোকে কবি এখানে ড্যাগার অর্থাৎ বড় বড় ছোড়া হিসেবে কল্পনা করছেন। অ্যান্ড ইভেন ইফ হি ডাজ এন্টার ইউর ড্রিমস, এবং যদিও বা বাঘ সেই রাতে তোমার স্বপ্নে আসে, হি উইল ডু সো সফটলি, সে খুব কোমল ধীর পায়ে আসবে তোমার স্বপ্নে। হি উইল নট চার্জ, হি উইল নট বার্জ, সে কিন্তু তোমাকে চার্জ করবে না, সে কিন্তু ভীষণ ফোর্সিবলি তোমার দিকে ধেয়ে আসবে না ইনটু ইউর স্লিপ, তোমার সেই ঘুমের মধ্যে। অল হি উইল টেল ইউ, এবং সে তোমার স্বপ্নে এসে তোমাকে শুধু বলবে যে আই অ্যাম লাইক ইউ, যে আমি হলাম তোমারই মতন। এই আই অ্যাম লাইক ইউ, এই ইউ বলতে কিন্তু কবি জেনারেলাইজড করেছেন পুরো ম্যানকাইন্ডকে, অর্থাৎ একটা অ্যানিমাল পুরো ম্যানকাইন্ড বা মানব জাতিকে এসে বলবে যে তোমরা যেমন আমিও ঠিক সেরকমই। অর্থাৎ তোমাদের মধ্যেও যেমন দুটো সত্তা, দুটো এন্টিটি রয়েছে, ভালো এবং খারাপ দুটো দিক যেমন তোমাদের চরিত্রে রয়েছে, আমিও ঠিক তোমাদেরই মতন। বোথ গুড অ্যান্ড ইভিল ডুয়েল ইন মি টু। এই ভালো এবং খারাপ দুটি সত্তাই, দুটি বৈশিষ্ট্য কিন্তু আমার মধ্যেও রয়েছে, ঠিক যেমনটি তোমাদের মতন প্রত্যেকটা মানুষের মনে রয়েছে। এক্ষেত্রে আরেকটি রিলিজিয়াস সিগনিফিকেন্স কিন্তু আমরা ডিসকভার করতেই পারি, কারণ উই অল নো যে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছেন ঈশ্বর, অর্থাৎ ভগবান, গড। ভগবান যেমন মানুষকে সৃষ্টি করেছেন, এই ঈশ্বর, এই অলমাইটি গড কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটা অ্যানিমালকেও সৃষ্টি করেছেন। তাই ঠিক সেই রকমভাবে দেখতে গেলে বা সেই ক্রিশ্চিয়ানিটি বা রিলিজিয়াস অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে প্রাণীটি তাই বলছে, অর্থাৎ বাঘটা তাই বলছে যে আমি ঠিক তোমারই মতন, অর্থাৎ তোমার সৃষ্টি যেখান থেকে হয়েছে আমার সৃষ্টিও ঠিক সেখান থেকেই হয়েছে। বাঘ তারপরে কন্টিনিউ করছে আমাদেরকে এই বলে যে ফর গুড গোল্ড, এই যে আমার মধ্যে যে ভালো সত্তা তার জন্য আমার শরীরের রঙের খানিকটা হচ্ছে গোল্ডেন কালারের অর্থাৎ সোনালি রঙের, অ্যান্ড ফর ইভিল ব্ল্যাক, এবং আমার গায়ের ওই কালো ডোরাকাটা বা স্ট্রাইপসগুলো কিন্তু আমার ইভিল ক্যারেক্টারটাকে বোঝায়, আমার ক্যারেক্টারের ইভিল সাইডটাকে সিগনিফাই করে। টুনাইট আই উইল সে নাথিং, তবে আজকে রাতে আমি তোমাকে আর কিছু বলবো না। ইউ ক্যান স্ক্র্যাচ মাই ব্যাক, তুমি বরং আমার পিঠটা একটু চুলকে দিতে পারো। আজকে রাতে আমি তোমাকে কিছু বলবো না, তার কারণ কি না, আজকে রাতে
আওয়ার টাইগার ওয়াজ ফিলিং ভেরি লেজি। সে একদমই কিন্তু সে চার্জ করছে না, বার্জ করছে না। ফেরোশাস নেচার, ফিয়ার্স অ্যাটাক, যে সমস্ত বৈশিষ্ট্য বা ফিচার দিয়ে আমরা বাঘকে চিনি, সেই বৈশিষ্ট্যগুলি আজকে আমাদের বাঘের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। বিকজ আমার টাইগার ওয়াজ নট হাংরি, তার পেট ভর্তি, তার খাবারের প্রয়োজন নেই, তাই সে খুব কুল এবং কাম একটা স্টেটে রয়েছে। যে কুল অ্যান্ড কাম টাইগারের কাছে গিয়ে আমরা গিয়ে তার পিঠটা একটু চুলকে দিতে পারি। তাহলে হোপফুলি স্ক্র্যাচিং দ্য টাইগার কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানেটা এবং কবিতাটির অ্যানালিসিসটা, এক্সপ্লেনেশনটা, থিমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং তোমাদের কারো খুব একটা কোনো ডাউট নেই। তাই যদি মনে হয় যে আমার এই এক্সপ্লেনেশন বা এই ভিডিওটি তোমাদের এই কবিতাটি বুঝতে একটু হলেও হেল্প করেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।